আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সেলিম আমরাও খান। দর্শক, চলতি সপ্তাহে ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে চাপ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এবার তিনি কী বার্তা নিয়ে আসছেন তা নিয়েই কূটনৈতিক পাড়া থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে চলছে নানান আলোচনা। বিএনপি নেতাদের কেউ কেউ মনে করেন অন্তর্বর্তীকালীন নির্বাচনের চাপ দিতেই ঢাকায় সফরে আসছেন ডোনাল্ড লু। এদিকে বিএনপি নেতারা ডোনাল্ড লুর সফরে কথা শুনে হঠাৎ চাঙা হয়ে গেছেন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, লু আসছেন শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে, বিএনপির স্বপ্ন পূরণের জন্য নয়। বর্তমান সরকারকে নিয়ন্ত্রণ করছে প্রতিবেশী দেশ ভারত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের এমন দাবির উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানিয়েছেন, আওয়ামী লীগ সরকার ভারতের দাসত্ব করে না। এসব নিয়েই আজ আমাদের আলোচনা বিষয়। রাজনীতিতে আবারও ডোনাল্ড লু। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রিজাউল ইসলাম ভূঁইয়া। দর্শক, আপনিও আলোচনা অংশ নিতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনি প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছে মূল আলোচনার বিষয়ে রাজনীতিতে আবারও ডোনাল্ড লু। প্রথমেই শুরু করতে চাই শহীদুল ইসলাম খান বাবুল, আপনাদেরকে শুরু করতে চাই। আপনি তো জানেন যে আপনারা দুদিনের ভেতরে আপনারা দুটি সমাবেশ করেছেন, একটি অর্থাৎ যুবদল করেছে এবং বিএনপিও করেছে, অর্থাৎ সেই দীর্ঘ বিরতির পরে সমাবেশগুলো করেছেন আপনারা, এবং এর ভিতরেই আসছেন ডোনাল্ড লু। অনেকে বলবার চেষ্টা করেছেন, আপনাদের কেউ কেউ বলবার চেষ্টা করেছেন, যেটা গণমাধ্যমে আমরা দেখেছি যে অর্থাৎ ডোনাল্ড লু হয়তো ক্যাটালিস্ট হিসেবে, একটি অনুঘটক হিসেবে আসছেন। উনি আপনাদের ভিতরে চাঙা ভাব লক্ষ্য করা যাচ্ছে, কোট যেটি ওবায়দুল কাদের বলবার চেষ্টা করেছে। শোনেন, আপনাকে ধন্যবাদ। আমার দুইজন সম্মানিত সহ-আলোচক, আমাদের দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম এবং অভিবাদন। ডোনাল্ড লু আসছেন, তারপর জয়শঙ্কর সাহেব এসছেন, এই যে আসছেন এবং এটা নিয়ে কি ওবায়দুল কাদের সাহেব বলছেন যে বিএনপি চাঙ্গা ভাব। উনি কোথায় স্বপ্ন দেখেছেন, বিএনপির কে বলেছে যে ডোনাল্ড লু আসতেছে সেটা রাজনৈতিক মেরুকরণের জন্য বা বিএনপিকে সহযোগিতা করবার জন্য? আমার দলের কেউ বলেছে? আমি নিশ্চয় করে বলতে পারি এরকম কোনো বক্তব্য কেউ দেয়নি। হ্যাঁ, বা ডোনাল্ড লু কী কারণে আসছে এটা আমাদের ইস্যু না। আমরা একটা চলমান আন্দোলনের মধ্যে রয়েছি, একটা গণতান্ত্রিক আন্দোলন। বিদেশের কাউকে আমরা কখনো বলিনি, বিএনপির একজন নেতাও কখনো কাউকে বলেনি যে তোমরা আমাদেরকে ক্ষমতায় এনে দাও। হ্যাঁ, বরং এই রেকর্ড আওয়ামী লীগের আছে। বারবার বিভিন্ন সময় দিল্লি যে ধর্ণা দিয়েছে, ভিক্ষা চেয়েছে, এরকমও শব্দ ব্যবহার হয়েছে। নতজানু পররাষ্ট্রনীতির আরেকটিবার ক্ষমতায় রেখে এরকম কথা হয়েছে। মার্কিনীদের কাছে বলেছে তোমরা, আমার খাবার ছিল না, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, আমার বাসস্থান ছিল না, এটা ছিল না, ওইটা ছিল না, তোমরা আমাকে সেটা দিয়েছো। আবার বলেছেন মার্কিনীরা আমাদের বন্ধু, আবার বলছেন মার্কিনীরা সেন্ট মার্ট। এই যে তোগুলোকে ব্যাপার। কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে গত নির্বাচনের আগে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা আপনারা করেছেন, যেটি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আপনাদের ব্যাপক মিটিং হয়েছে, নানা রকম। শোনেন, মিটিং শোনেন, পৃথিবীর কেউ সে যেই হোক, গণতান্ত্রিক মানুষের, বাংলাদেশের মানুষের যে দীর্ঘদিনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, যেটাকে অবদমিত করে রাখা হয়েছে, হ্যাঁ, নিষ্পেষিত করে রাখা হয়েছে, পদদলিত করে রাখা হয়েছে, একে যদি কেউ গণতান্ত্রিক কোনো কেউ সাপোর্ট দিতে চায়, এখানে তো ঘুপসি বা গোপনের কোনো ব্যাপার নাই, এটা প্রকাশ্য বিষয়। সেটাকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এর পরিপ্রেক্ষিতে আপনারা কি জাতিসংঘের মহাসচিবের কাছে বিভিন্ন সময় আপনারা আহ্বান করেছেন, মানবাধিকার সংস্থার কাছে? জাতিসংঘের তো সদস্য দেশ আমরা। জাতিসংঘ একটা আন্তর্জাতিক সংস্থা, তারা পৃথিবীর মানবাধিকার, হিউম্যান রাইটস, গণতন্ত্র বিভিন্ন বিষয় নিয়ে তারা বিভিন্ন সময় কথা বলে। তাদের সাথে আমাদের দলের যোগাযোগ আছে, কূটনৈতিক তৎপরতা আছে। এটা এর মধ্যে গোপন কোনো কিছু নাই। যেটা হচ্ছে এটা বিভিন্ন সময়ে দেশের দুই দেশের স্বার্থ নিয়েও আলোচনা হয়, তারপর আমাদের কূটনীতি নিয়ে আলোচনা হয়, রাজনীতি নিয়েও আলোচনা হয়। আর সবচেয়ে বড় কথা, একটা সংকট যখন থাকে না, তখন নানান ধরনের এই ধরনের গসিপ, গল্প, ডালপালা মেলতে সুযোগ পায়। তো সংকটটা যে বাংলাদেশে আছে, একটা হলো রাজনৈতিক সংকট, সেখান থেকে কূটনৈতিক সংকট, তারপর অর্থনৈতিক সংকট। এটা তো আওয়ামী লীগও কবুল করেছে। আওয়ামী লীগের সেক্রেটারিও বলেছেন কিছুদিন আগে, আমার মনে আছে, কোড যে হ্যাঁ, বাংলাদেশের এই ধরনের সংকট, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, কূটনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছে। আপনি দেখছেন না এই যে কয়েকদিনের তৎপরতা আপনি দেখেন, এই তিস্তা একটা কথা বলি উদাহরণ হিসেবে, কি ধরনের সংকট
বা কি ধরনের টানা হ্যাসরা বা কি ধরনের মানে কূটনৈতিক ব্যর্থতা এবং নতজানুনীতি আপনি পরিষ্কার হয়ে যাবে এর মধ্য দিয়ে। কিছুদিন আগে বেশ অনেক আগে থেকে শুনছিলাম যে চাইনিজরা আমাদের তিস্তা যে অববাহিকা সে প্রকল্প, সেই প্রকল্পে তারা বিনিয়োগ করবেন, সরকারের সাথে এই নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আবার 2 দিন আগে দেখলাম যে বিনয় কত্রা এসছেন, উনি প্রস্তাব দিয়েছেন যে তিস্তায় ভারত বিনিয়োগ করবে, তিস্তা অর্থায়ন করতে চায়। বিষয়টা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, এই যে টানা হ্যাসরা চাইনিজদের এবং ইন্ডিয়ানদের, এই টানা হ্যাসরা আমরা মুসুরি চাপটা আমাদের যে স্বকীয় সত্তা বা স্বাধীন পররাষ্ট্রনীতি, একটা মর্যাদাবান পররাষ্ট্র, সেটা যদি থাকতো এই বিষয়গুলো হবার কথা না। পররাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করলেন যে এখানে তো চীনারাও বিনিয়োগ করবার কথা ছিল, উনি বললেন যে আজকে কথা হয়েছে ভারত বিনিয়োগ করতে চায় সেই বিষয় নিয়ে। বললেন যে চীনে যাবেন না ভারতে যাবেন। আপনি জানেন ভারতের নির্বাচন চলছে, জুন জুলাইয়ে তারা হয়তো ভারত যাবে। তখন উনি বললেন যে দিল্লি তো কাছে, চায়না একটু দূরে। এই যে সামগ্রিক বিষয়, এগুলো থেকে বোঝা যাচ্ছে যে আসলে আমরা যে একটি স্বাধীন স্বকীয় সত্তা আমাদের, সেই সত্তা আমাদের নেই। আমরা দীর্ঘদিন ধরে যেটা বলছিলাম যে বাংলাদেশ কার্যত একটি নতজানু এবং কি বলে একটা মানে মর্যাদাহীন বা দাসসুলভ যে রাজনীতি, একটা দাবার খুঁটি হিসেবে আমরা পরাশক্তিগুলোর সেই খুঁটি হিসেবে আমরা আছি। আমাদের নিজস্ব মর্যাদাবোধ শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্যে, সমতায় রাখবার প্রতিদান হিসেবে ভারত যখন যেভাবে যা চেয়েছে সেভাবেই তা দিয়েছে। এবং কোড আনকোড আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে যে ভারত যা চেয়েছে, যা দিয়েছে, চিরকাল তাদেরকে মনে রাখতে হবে। হোক, দেখেন এই যে তিস্তা, এই তিস্তার এই বাস্তবতা হবার কথা না তো আসলে। তিস্তাকে থেকে যে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, এই যে ফারাক্কা একটা বাদ দেওয়া হয়েছে, এই যে আমাদেরকে বঞ্চিত করা হলো, এগুলো নিয়ে দীর্ঘকাল আওয়ামী লীগ তাদের এত বড় বন্ধু, তাদের স্বামী স্ত্রী সম্পর্ক ক্ষমতায় রেখেছে, কিন্তু তাদের সেই বার্গেনিংয়ের জায়গাটা তারা রাখেনি। কারণ তোমাদের তো ক্ষমতাই রেখেছি, তোমরা আবার কেন পানি চাও? তোমাদের তো ক্ষমতাই রেখেছি, তোমরা সীমান্তে মারবো এটি নিয়ে কেন কথা বলতে পারে না। এই 3 দিন আগেও দেখলাম আপনার তেঁতুলিয়া সীমান্তে গুলি করে প্রতিনিয়ত মারা হচ্ছে। দুনিয়ার কোনো সীমান্তে আপনি কি মনে করেন শুধু কি এই সময় কি মারা গেছে সীমান্তে মানুষ? না, এই সময় তারা সবসময় মারা গিয়েছে, সবসময় মারা গিয়েছে। ভারত এটা করছে বাংলাদেশের সাথে, এখন আরো বেশি দেখছি আমরা। দুনিয়ার কোনো সীমান্তে, ভারতের সাথে চায়নার সীমান্ত আছে, ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত আছে। আপনি জানেন ওইখানে কেউ গুলি করে মারতে পারে এভাবে পশু পাখির মতো? কারণ ওখানে পারে না, ওইখানে ভয়ের ব্যাপার আছে। আর বাংলাদেশে পারে, কারণ আমাদের নতজানু, আমাদের প্রতিবাদ করবার বাস্তবতা নাই, সক্ষমতা নাই। আমরা কৃতজ্ঞতাই স্বীকার করব না প্রতিবাদ করব, এটি হলো বাস্তবতা। ধন্যবাদ, আবার আসবো আপনার কাছে। এরপরে যে যাচ্ছি এবিএম রেজাউল কবির কাউসার, আপনি কি বলবেন যে প্রসঙ্গগুলো উঠছে, যে যেটি বলেছে যে ডোনাল্ড লু প্রসঙ্গ আসছে, যেটি কি ওবায়দুল কাদের বলবার চেষ্টা করেছেন যে বিএনপি চাঙা হয়েছে এবং তারা স্বপ্ন দেখছে ক্ষমতায় আসবার, এই কথাগুলো কেন উত্থাপিত হচ্ছে, কারণটা কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মিলিত আলোচকবৃন্দ। RTV যারা অনুষ্ঠান দেখছেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমাদের একটা সংবিধান আছে, একটা পতাকা আছে, একটা রাষ্ট্র আছে। এই সংবিধানের আলোকে 5 বছর পর নির্বাচন হবে, নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ অংশগ্রহণ করবে, ভোটাররা এবং জনগণরা ক্ষমতার পরিবর্তনের সহায়ক হবে, তারা সিদ্ধান্ত করবে। কিন্তু নির্বাচনের আগে এই ডোনাল্ড লু সহ অনেকে আসলেন। আমরা অন্য একটা প্রেক্ষাপট দেখলাম। কি হবে? হয়তোবা নির্বাচন হবে না, কাদের অধীনে নির্বাচন হবে, কোন পদ্ধতিতে নির্বাচন হবে, কোন সরকারের অধীনে নির্বাচন হবে, এ লট অফ কোশ্চেন। ইউরোপিয়ান কমিশন, জাতিসংঘ, ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট সহ অনেককে দেখলাম। কি হলো? ওনারা এসে আমাদের আইন কমিশন, নির্বাচন কমিশন, আমাদের নির্বাচনী আইন, আমাদের সংবিধান, এই আলোকে নির্বাচন কতটা আইনগত সিদ্ধ সব দেখলেন, বললেন সব ঠিক আছে। শেষ পেশ বলে গেলেন আপনারা একটা আলোচনায় বসতেও পারেন, তাই না? শর্তহীন আলোচনা। নির্বাচন হয়ে গেল। এই সরকার প্রায় 3.5 মাস রাষ্ট্রীয় সময় করেছে। এখন আমরা যতটুকু জানি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে ওনারা একটা আসতে চান, কথাবার্তা বলতে চান। হ্যাঁ, আসতে তো অন্যান্য প্রসঙ্গ অবশ্যই থাকবে, কিন্তু আমাদের একটা দল চাঙ্গা। আপনি বলে ফেলেছেন অন্তর্বর্তীকালীন নির্বাচন। কোনো কারণ আছে, কোনো সিমটম আছে, কোনো অবস্থার সৃষ্টি হয়েছে? আসলে কি ওই গ্রামে একটা গল্প ছিল না, বাঘ আসিবে। বাঘ যখন আসলো তখন কিন্তু আর কেউ গেল না।
এই যে প্রত্যেক ইস্যুতে আন্দোলনের ডাক দেন, কিন্তু রাজিবুল কাউসার কিছুদিন আগে আপনাদের সাধারণ সম্পাদক বলেছেন যে সরকার উপরে চাপ অনুভব করছে, তিনি বলবার চেষ্টা করেছেন। অন্যদিকে এও বলবার চেষ্টা করেছেন যে অর্থাৎ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বেশ এক সপ্তাহ কিন্তু এগুলো বলেছেন। এর সঙ্গে কোনো সম্পর্ক আছে? শহীদুল ইসলাম খান বাবুল এতক্ষণ একটা প্রসঙ্গ বললেন ভারতের, একটা প্রসঙ্গ বললেন না। ভারত আমাদের স্বাধীনতা সংগ্রাম সহ মুক্তিযুদ্ধ সহ যে কাজগুলি করেছেন এটা চিরদিন স্মরণ রাখতে হবে। এবং এটাও ঠিক, এমন একটা পরিস্থিতিতে কোনো দেশের মানে সৈন্যবাহিনী এত তড়িৎগতিতে কেউ নিয়ে যায় না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব অল্প সময়ে তাদেরকে ফেরত দিতে পেরেছিলেন। তারপরও আমাদের কিছু সমস্যা ছিল, ছিটমহল, এপার ওপার। দীর্ঘদিন আমরা পত্রিকায় দেখতাম সকালে গেলে বিকালে বাড়ি ফিরতে আসতেন না, রাত্রে আসতে পারতেন না, গেট বন্ধ করে দেওয়া হতো না। এপার ওপার মিলে কয়েকশো ছিটমহল ছিল। আজকে কি সমস্যাটা আছে? এটা কিন্তু দ্বিপাক্ষিক ভিত্তিতে, যার যার চয়েসের ভিত্তিতে কিন্তু এখন সেটা হয়ে গেছে। এবং সেসব এলাকায় কিন্তু উন্নয়ন, যে উন্নয়নটা তারা ওনারা পান নাই, স্কুল কলেজ পান নাই, অবকাঠামো পান নাই, কেন এরা কোন দেশের এরা বলতে পারেন নাই। আওয়ামী লীগ সরকার জনতা শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু এটার ফয়সালা করেছেন। সমুদ্র সীমা এটা বিশাল দিনের ব্যাপার ছিল, এগুলো আমরা করেছি। তারপরও ভারতের সাথে অনেকগুলি সমস্যা কিন্তু আমরা মিটিয়ে ফেলতে পেরেছি। এই শহীদ ইসলাম বাবুল বলেছেন চীনের সাথে সমস্যা হয়। চীনের সাথে ভারতের কি চোরাগার বাড়ি আছে? নাই। এটা আমি বিশেষ বলতে চাই না, কারণ এই ঘটনাতে কিন্তু এটা হয়, যার জন্য কিন্তু এটা জিরো ইয়েতে টলারেন্স আনা যাচ্ছে না। বাট কোনটাই বাংলাদেশের মানুষই তো অর্থাৎ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, যে প্রসঙ্গ বিএনপি এটা তো করে দুই পক্ষই করে, ভিকটিম বাংলাদেশ হয়ে যাচ্ছে। বাট আমাদের সরকার কিন্তু বরাবরই এটার প্রতিবাদ করে, এবং যে পতাকা বৈঠকগুলি হয় সেখানে কিন্তু ওই ব্যাপারে শক্ত অবস্থান নেওয়া হয়, যেন এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। দেখুন, কার্যত নতজানু পররাষ্ট্রনীতি, এটা বলার কোনো সুযোগ আছে? আমরা কি ভারতের চেয়ে ভালো রপ্তানি বাজার ধরে রেখেছি না? ভারত একটা বিশাল রাষ্ট্র, অনেক বড় রাষ্ট্র। গার্মেন্টস সেক্টরে তো চীনের আগে পরে আমরা, তারপর ভিয়েতনাম। এখানে কি ভারতের নাম আসে? কারণ বুঝতে হবে যে আমরা একটা অবস্থান তৈরি করতে পেরেছি বিশ্বে। এটাকে খাটো করে দেখার কিছু নাই। হ্যাঁ, এখন যে আলোচনায় আসছিলেন যে আমাদের দেশ, আমাদের সংবিধান, আমাদের আইনে পরিচালিত হবে, আমাদের ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার হবে জনগণ এবং ভোটার। এখন আমরা গত দুদিন যাবৎ শুনতেছি আমরা নাকি কার কৃতদাস। আসলে কি তাই? আমাদেরকে কি ক্ষমতায় বসিয়ে দেয় না ক্ষমতা থেকে নামিয়ে দেয়? না, আপনারা চাপ অনুভব করছেন কিনা, যেটা দেখুন, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে চাপ থাকবে। সাধারণ সম্পাদক বলেছেন কিছুদিন আগে, যেটি এই চাপটা বুঝতেই হবে, কেন সরকারের উপর চাপ থাকবে। সাধারণ মানুষের কষ্ট লেগে চাপেরই একটি ফলাফল কি ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন, এর সাথে কোনো সম্পর্ক আছে কিনা? এটার সাথে কি এটা যায়? অর্থাৎ পশ্চিমা বিশ্বের একটি চাপ না, কিংবা এই ধরনের দেখুন, চাপ ইতিমধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ সকল দেশ কিন্তু এই সরকারের সাথে রীতিমতো সবকিছু করে যাচ্ছেন। নির্বাচনের আগে যে অ্যাটিটিউড ছিল সেটা কিন্তু আমরা দেখি নাই। হ্যাঁ, হতে পারে আবার 5 বছর দৃশ্যমান, আবার 5 বছর দৃশ্যের অন্তরালেও তো থাকে কিছু বিষয়। না, এই মুহূর্তে থাকার তো কোনো কারণ নাই, কারণ আমাদের দলের পক্ষ থেকে সরকার থেকে কিন্তু সবকিছু ক্লিয়ার করা হচ্ছে। তাহলে ষড়যন্ত্রের কথাটা কেন আসলো যে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা চলছে? এবার আসেন, এই সরকার 3.5 মাস অতিক্রান্ত করেছে, দেশে এমন কোনো ঘটনা হয়েছে যে আবার আন্দোলন করতে হবে? আন্দোলন তো 15 বছর করেছেন, সামনে একটা ঈদ আছে, ঈদের পরে আবার শুরু করবেন, এই তো বিষয়টা। আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করা, এটাও কিন্তু একটা কারণ আওয়ামী লীগ সরকার টানা 16 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। দেখুন, এদেশের মানুষ কিন্তু অনেক সরকার দেখেছে, অনেক অনির্বাচিত সরকার দেখেছে, সামরিক সরকার দেখেছে, কারফিউ সরকার দেখেছে। একমাত্র আওয়ামী লীগ সরকার, ইলেক্টেড সরকার দেখেছে না, এইসব নাই। এমন তো বলতে পারি যে 91 সালের পরে কিন্তু 5 বছর পর নির্বাচন হচ্ছে, ক্ষমতা আবার যারাই হচ্ছে ক্ষমতায় আসছে। কিন্তু আমরা কিন্তু 75 জাতির পিতা হত্যাকাণ্ডের পর কিন্তু সেটা দেখি নাই। যে দুইটা দল এসেছে
তারা নির্বাচন দিয়েছে ক্ষমতায় থাকার জন্য, নিজেরা দল করেছে, নির্বাচন দিয়েছে ক্ষমতা এক্সটেন্ড করার জন্য, ক্ষমতাকে বৈধ করার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেটা হয় নাই। কিন্তু আজকে কিন্তু বলতে পারি, দেখুন বাংলাদেশ ছোট একটা দেশ, 17 কোটি লোক। আমরা কিন্তু মানুষের যে মৌলিক অধিকার সেটা বাস্তবায়নে কিন্তু এই সরকার অনেকাংশে সফল হয়েছে। বলবো না সমস্যা নাই, সমস্যা থাকবেই, অনেক বড় বড় দেশের সমস্যা আছে। বিদ্যুৎ আছে, বিদ্যুৎ একটু যেতেই পারে, তার মানে এই যে বিদ্যুৎ আসে না তা তো না। এবং এটাই যে বললেন, এটা তো চাপ, প্রচন্ড গরম গেছে, তারপরও এই বিদ্যুৎ সরবরাহ। সরকার কি কোনো অস্থিরতার ভিতরে আছে কিনা, যেটা বিএনপি অভিযোগ যে সরকার এক ধরনের অস্থির সরকার অস্থিরতার মধ্যে নাই, সরকারকে অস্থিরিত করার জন্য তারা বিভিন্ন কৌশল করছে। তাহলে বিএনপির যে আন্দোলনগুলো চলছে বা সমাবেশ চলছে, আপনি মনে করছেন যে সরকার বিব্রত করবার জন্য? অবশ্যই। ধন্যবাদ। আমি আসবো আবারও আপনার কাছে। আমি রেজুল ইসলাম ভূঁইয়া, আপনি কি বলবেন যে ডোনাল্ড লু এবং সাম্প্রতিক বিএনপি আবারও অর্থাৎ আন্দোলন করবার চেষ্টা করছে এবং বিশেষ করে তারা সমাবেশ করেছে অক্টোবরের পরে, কিন্তু প্রথম সমাবেশ করছে আগামীকাল, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর 6 মাস পর কিন্তু তিনি প্রেস কনফারেন্স করবে তাদের চেয়ারম্যানের অফিসে। এটি গণমাধ্যমে দেখতে পেয়েছি। আপনি কি মনে করেন রাজনৈতিক মেরুকরণ কোন দিকে যাচ্ছে? এর ভিতরে ডোনাল্ড লু এবং ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর, ওবায়দুল কাদেরের বলা যে অর্থাৎ সরকার চাপে আছে, অন্যদিকে আপনাদের চেয়ারম্যান বলেছেন যেটি যে অর্থাৎ এত বড় বৈষম্য, আর্থিক বৈষম্য অতীতে কখনো বাংলাদেশে হয়নি। এই সবগুলো মিলে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই বিজ্ঞ সহ আলোচক এবং যারা দেখছেন আর টিভির দর্শকবৃন্দ। আমি মনে করি যে ডোনাল্ড লু এই যে সফরটা, এটা উনি এই এলাকার সহকারী পররাষ্ট্র কয়েকটা দেশ মিলে আসছেন। শ্রীলঙ্কা আসছে, আমাদের দেশে আসছে, শ্রীলঙ্কা হয়ে আমাদের দেশে আসছে, 4টা দেশ। এইটা একটা স্বাভাবিক হইতে পারে যে ওনাদের দেশের এই মন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রম। এর মধ্যে আমরা রাজনীতি খোঁজার চেষ্টা করছি। আমার জানা মতে বিএনপির কেউ বলে নাই যে একটা ডোনাল্ড লু আসছে, এটাতে সরকার ডোনাল্ড লু বিএনপি নিয়ে আসছে এরকম কোনো বক্তব্য আছে? বলছে কেউ? এটা আওয়ামী লীগ একটি অসমর্থিত খবরের পেয়েছি যে তারা বিএনপি অন্তর্বর্তীকালীন একটি নির্বাচনে চাপ দিতে আবিষ্কার হলো। এটা গায়েবী কথাবার্তা হয়ে গেছে, গায়েবী কথাবার্তা হচ্ছে। আমি যেটা মনে করি এটা হলো যে সরকার যে একটা ভয়ে আছে বা একটা ইয়েতে আছে, এটা ওবায়দুল কাদেরের বক্তব্যতে বোঝায়। গত সপ্তাহে ওবায়দুল কাদের সাহেব বললো যে বিএনপি বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে নির্বাচিত সরকারকে হটানোর জন্য ষড়যন্ত্র করছে। রাইট। এখন ওনার ভালো হইতো ওই বিদেশি শক্তিটা কে, এটা যদি ওবায়দুল কাদের বলতো আর সেটার নাম যদি আমেরিকা আসতো, তাহলে আজকে বলবে আজকে ডোনাল্ড লুর আগমনটা আর ওনার ওই গত সপ্তাহের কথাটার মধ্যে একটা যোগসূত্র থাকতো। আমরা ধরে নিতে পারলাম যে না, উনি যেটা আশঙ্কা করছে হইতে পারছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন সফর থেকে আসলেন, আইসা যে সংবাদ সম্মেলন করলেন, সেখানে একটা উৎকণ্ঠা আমার কাছে মনে হচ্ছে যে অতি বাম অতি ডান সব এক হয়ে যাচ্ছে। আসলে ভিতরে কি হচ্ছে এটা প্রকাশ্য কেউ পাচ্ছে না, কিন্তু এই কথাগুলো কিন্তু একটা গুরুত্ব বহন করে। কারণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রীরা যখন কথা বলে তখন একেবারে হালকাভাবে দেখার কোনো কারণ নেই। 7 জানুয়ারি নির্বাচনের আগে বিদেশি শক্তির যে আনাগোনার যে মনোভাব নিয়ে আসছিল, 7 জানুয়ারি নির্বাচনের পরে এই মনোভাব দৃশ্যমান, ভিতরে কি হচ্ছে আমরা জানি, কিন্তু দৃশ্যমান কিন্তু এটা পরিবর্তন মনে হচ্ছে। একটা সময় ওনারা বলতো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এই করতে হবে সেই করতে হবে, এবং জনগণের মধ্যে মনে হয়েছে যে বিএনপি সহ অন্যদেরকে বোধহয় সাহায্য করছে। এইটা ওনাদের একটা ধারাবাহিক রুটিনের কার্যক্রম বলে আমার কাছে মনে হয়েছে। এখন কিন্তু কেউ এই বক্তব্য নিয়ে আর আসছে না, কাজে এইটা নিয়ে শঙ্কার কোনো কারণ আছে আমি জানি না। তাহলে এই যে আপনি যেগুলো বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ডান বাম সব এক হয়ে যাচ্ছে, অনেক ওবায়দুল কাদের বলেছেন শঙ্কার কথা, তাহলে সবকিছু মিলে দৃশ্যের অন্তরালে কিছু ঘটছে কিনা বা আশঙ্কা করছেন কিনা আপনারা? আমি কিন্তু এই কথাটা বলে গেছি যে দৃশ্যের অন্তরালে কি হচ্ছে এটা আপাতত বলার খুব কঠিন হয়ে যাবে। আপাতত বলা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আরও অপেক্ষা করতে হবে। মাত্র তো যাত্রা শুরু হইল, 3.5 মাসের একটা সরকার। এই 3.5 মাসের সরকারের মানে যাত্রা তো প্রথম বাসর রাত্রের এই কাটে নাই, কি জানি বলে না, সরকারের পক্ষ থেকে যখন সরকারের পক্ষ থেকে যখন কথাগুলো বলা হয় তখন সেটি গুরুত্ব তো আছে। আপনি নিশ্চয়ই একটা গুরুত্ব আছে। এইটাই যে এই যে ডোনাল্ড লু আসছে, যেটা এমনি বিদ্যমান হচ্ছে, এবং পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যমে
নিউজ যেগুলো হচ্ছে এটা হলো যে আমাদের তিস্তা প্রকল্প নিয়ে যখন প্রথম চায়নার সাথে কথাবার্তা হয় আমাদের, তখন ওরা আশঙ্কা প্রকাশ করতেছিল যে এই তিস্তা প্রকল্প যদি বাংলাদেশে চায়নারা বাস্তবায়ন করে তাহলে ওনাদের মানে অন্তত 15টা সমস্যা ওনারা দেখিয়েছেন ওনাদের গণমাধ্যমে। সেইটার থেকে একটা জিনিস প্রতিমান হচ্ছে যে এই জায়গার মধ্যে চায়নাদের সাথে তিস্তা চুক্তি করার ক্ষেত্রে ভারতের একটা অবজেকশন আছে, এটা প্রকাশ হয়েছে। এই কারণে আজকে দেখেন এত বছর ফারাক্কার সমস্যা, তিস্তার সমস্যা, পানির সমস্যা, আমার উত্তরবঙ্গ মেরুকরণ হয়ে গেল, কোনো ইয়ে নেই। এখন চায়না যখন এটাতে বিনিয়োগ করার জন্য রাজি হয়ে গেল, তখন ইন্ডিয়া স্টেটের মধ্যে বিনিয়োগ করার জন্য বাগড়া দিতে আসছে। আসলে বিনিয়োগ কতটুকু করবে এবং কি হবে এটা সময় আরো সামনে যখন আরো ইয়ে হবে তখন বলা যাবে। কিন্তু চায়না না আসার আগে এই প্রস্তাব কিন্তু ইন্ডিয়া কখনো ইয়া করে নাই। এবং ওনাদের আপনি যদি পত্রপত্রিকা বা টিভি দেখেন এই তিস্তা প্রজেক্ট নিয়ে বা ইউটিউব বা ইয়েতে সার্চ দেন, তাহলে দেখবেন যে উৎকণ্ঠার কথা বলা হচ্ছে যে বাংলাদেশে যদি চায়না এই প্রকল্পে আসে, চায়না এই জায়গার মধ্যে এই নিয়ে আসবে, সেই নিয়ে আসবে, পরে এই বর্ডারও একটা সমস্যা হতে পারে, এইরকম উৎকণ্ঠা কিন্তু ওনারা প্রকাশ করছে। আমার মনে হয় এই ডোনাল্ডের এই সফরের সাথে এই জায়গাটারও একটা যোগসূত্র থাকতে পারে, কারণ ভূরাজনৈতিক যে অবস্থান, এই ভূরাজনৈতিক অবস্থানে চায়না, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া আমাদের দেশটাকে একটা মানে খুব গুরুত্বপূর্ণ দেশ হিসেবে মনে করছে যে এই ভূরাজনীতির জন্য এই সীমানাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। যে এই জায়গার ইয়াটা কার নিয়ন্ত্রণে থাকবে এইটা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। এই আলোচনা হইতে পারে। আর উনি তো ঘোষণাই দিয়েছে কি আলোচনা করবে এই ব্যাপারে, তো একটা ইয়ে আছে, এটা প্রকাশ্য ঘোষণা আছে। তবে সরকারের অস্থিতিশীল হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না, কারণ ওই পরিবেশে এখনও যায় না, হানিমুন পিরিয়ডও এখনও কাটে নাই। আমার মনে হয় যে একটু বেশি ওবায়দুল কাদের সাহেব একটু বেশি কথাবার্তা ইয়ে করে, কে টুপি পরলো কে টুপি পরলো না এই ব্যাপারেও মন্তব্য করে, এই লেভেল থেকে এই ব্যাপারে মন্তব্য না করেও আমার মনে হয় যে একটা উৎকণ্ঠ প্রক্রিয়া। আর যেটা বললেন যে আমার চেয়ারম্যান বলছে বৈষম্য তো কার্যত দেশে হয়েছে। আমরা মূলত মুক্তিযুদ্ধের চেতনা কী জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম, পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করছে, এই বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ইয়ে করছিলাম, মুক্তিযুদ্ধ করেছিলাম, মূল চেতনা ছিল এটা। এখন আপনি দেখবেন যে একটা শ্রেণী গত 18 বছরের সৃষ্টি হয়েছে, যেই শ্রেণীটা আপনি যদি স্বাভাবিকভাবে দেখেন 2008 সালে যারা নির্বাচন করেছে তাদের হলফনামা, ওই লোকটারই 24 সালের হলফনামা যদি দেখেন কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে। এবার উপজেলা নির্বাচনে হলফনামা যদি দেখেন, ওই প্রার্থীদের আগে উপজেলা চেয়ারম্যান যারা ছিল, এই 5 বছরের ব্যবধানে হলফনামার যে পরিবর্তন এসছে, এই পরিবর্তনে দৃশ্যমান হচ্ছে যে দেশে একটা মানে বিরাট অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়েছে এবং একটা শ্রেণী সৃষ্টি হয়েছে যেটা পাকিস্তানিদের যে অবস্থান ছিল এখানে শোষণ করা তার চেয়েও বেশি। এটা অস্বীকার করা আপনি বলুন যে একজন জনপ্রতিনিধি যিনি নির্বাচন করবেন, জনগণের সেবা করবেন, তার সম্পত্তি কেন এরকম উলম্ফন ভিত্তিতে অর্থাৎ জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনটা হবে? কারণটা কি? চিন্তার ব্যবসা করেন না অধিকাংশই। আমরা আসলে রাজনীতিটাকে রাজনীতির মধ্যে রাখতে পারিনি। আমরা রাজনীতিবিদদের, আমরা 3 জনই ছাত্ররত্ন ছিলাম, আমাদের রাজনীতিটা আমাদের কাছ থেকে অধিকাংশ ক্ষেত্রেই ব্যবসায়ীরা ছিনে নিয়ে গেছে। এবং সংসদে প্রতিনিধিত্বের অবস্থান যদি দেখেন, সংসদ সদস্যের রেশিও যদি দেখেন, সেখানে স্বাভাবিক দ্বারা এত সম্পদ বৃদ্ধির কারণ কি? একজন জনপ্রতিনিধির এত বাড়ার কারণটা কি? জনপ্রতিনিধি অধিকাংশ ব্যবসায়ী হয়ে যাওয়ার কারণে তারা রাজনীতিটাকে জনসেবা এবং রাজনীতির ক্ষেত্রে ব্যবহার না করে, আপনি যদি 80-র দশক বা 70-র দশকের পার্লামেন্ট দেখেন, সেখানে শিক্ষক, উকিল যারা ছিল, আর আজকে দেখবেন গ্রুপ অফ কোম্পানি, ব্যবসায়ী, মাল্টিনেশনাল, অনেকে তো ব্যবসায়ী ছাড়াও আসছেই ব্যবসা করার জন্য, সম্পত্তির মালিক হচ্ছে। এই সম্পদ, এই যে পদটা ব্যবহার করে রাষ্ট্রীয়ভাবে সেই সুযোগ সুবিধাগুলো নিচ্ছে। ব্যাংকগুলো লুট হয়ে গেল, শেয়ার বাজারটা আমাদের হয়ে গেল, লুট হয়ে গেল, সাধারণ জনগণের টাকা গেল, মামলা হইল, মামলার লোকজন দেখতেছে যে বড় বড় জায়গায় ঘুরতেছে, তাদের কোনো বিচার হচ্ছে না। ব্যাংক আপনার ব্যাংকটা পদ্মা ব্যাংকের নাম নিল, ওই ব্যাংকটাই হলো, ওই ব্যাংকের যে চেয়ারম্যান ছিল আমাদের আওয়ামী লীগের নেতা, তার কোনো বিচার আচার হয়েছে? এতগুলা টাকা যে গেল, আপনি কোন ব্যাংকটা হয়েছে? আজকে 5টা-10টা ব্যাংকে একত্রীভূত করা হচ্ছে, কিন্তু যাদের কারণে রুগ্ন হইল তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে, এরকম কোনো নীতিমালা বাংলাদেশ ব্যাংক দিচ্ছে বা সরকারের পক্ষ থেকে আসছে যে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে? বরং বলা হয়েছে নীতিমালার মধ্যে 3 বছর পরে এগুলারে আরও অ্যাডজাস্ট করা হবে। আপনি টাকা পাচার করে ব্যাংকের রুগ্ন বানায় দেশের অর্থনীতিকে ধ্বংস করলাম, আমার কোনো বিচারের ব্যবস্থা নাই, ওই ব্যাংকটাকে বাঁচানোর জন্য আরেকটা ব্যাংকের সাথে দেওয়া হলো। এগুলোই তো বৈষম্যের অন্যতম কারণ। ধন্যবাদ। শহীদুল ইসলাম বাবু, আপনি কি বলবেন? বিশেষ করে
যেখানে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন সরকার নিয়ন্ত্রণ করছে প্রতিবেশী দেশ ভারত, ভারতের সমর্থ আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে, এর ভিত্তিটা কি? এই যে বললেন এগুলো দীর্ঘদিনের ব্যাপার। আমরা 14 সালে নির্বাচন আগে সুজাতা সিং এর ভূমিকা দেখেছি, 8 সালে বিশেষ 111 যে কারণে আনয়ন করা হয়েছিল, সেই 111-এর এক্সটেনশনের শাসন চলছে আর কি। মূলত পশ্চিমেরা বলেন বা ইন্ডিয়া বলেন, এই যে সকলে মিলে যে বিরাজনীতিকরণ, রাজনীতিতে দেশের মানুষের মধ্যে না, এটা বারবার এইটা নিয়ে কথা হয়েছে, প্রমাণিত হয়েছে। এই যে দেখেন, বাংলাদেশের বিদ্যুৎ বেচে আদানি রায় 10,000 কোটি টাকা এক অর্থ বছরে, এটা শেয়ার বিজের খবর। একটা খবর, বাংলাদেশের বিদ্যুৎ বেচে, আপনি বিদ্যুৎ সেক্টর চিন্তা করেন, রেজাউল ভাই যেটা বলে। তার আগে আমি এটি বলে নেই, ওবায়দুল কাদের সাহেব আর প্রধানমন্ত্রী যেটা বলেছেন, তাদের কথার মধ্যে বিএনপি কিন্তু আন্দোলনে ওই অর্থে তাপদাহ নানান কারণে আমরা ওই অর্থে তেমন কোনো 2টা কর্মসূচি মাত্র করলাম। কিন্তু এই যে উদ্বেগ, উৎকণ্ঠা, ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, উৎখাতের কথা বলা হয়েছে, কে উৎখাত করবে, এগুলো কিন্তু পরিষ্কার করেন নাই। আবার আজকে বললেন, ওনার কথায় মনে হয়েছে যে ডোনাল্ড লু যে আসতেছে, বা আপনারা যেটা আলোচনা করলেন যে ডোনাল্ড লু আসতেছে মনে হয় ক্ষমতা উল্টে দেওয়ার জন্য বিএনপির পক্ষে আসতেছে, বা বিএনপির লোকরা আনন্দিত, যদিও এটা বায়বীয় কথা, বিএনপির কেউ এটা বলে। হ্যাঁ, ওবায়দুল কাদের বলেছেন। আবার উনি আজকে আবার বলেছেন, দেখলাম পত্রিকায়, যে ডোনাল্ড লু বিএনপিকে ক্ষমতায় আসার জন্য কিন্তু বসেন নাই। তার এই কথার মধ্যে কিন্তু সবিরোধিতা আছে। কখন কি বলেন উনি বলেন না, আপনি তার সার্চ দেন, ওবায়দুল কাদের সাহেব কি বলেন বিএনপি সম্পর্কে, ওনার কথা ওনার বিরুদ্ধেই যায়। এগুলা হয় কি, বেসামাল হয়ে গেলে যেটা হয় আর কি, নানানভাবে ক্ষমতা, মানুষের ভোট ছাড়া। এখন আসেন যে এই যে মানে বললেন যে এই জনপ্রতিনিধিরা কিভাবে সম্পন্নের উলম্ফন হয়, এটা আমাদের দেশে হচ্ছে। এটা হলো কি, গণতন্ত্রহীনতা এবং জবাবদিহিতাহীনতার যে ফল, তার কারণেই হচ্ছে। কি কারণে হচ্ছে, আপনি কমিটমেন্ট করলেন যে মন্ত্রী এমপিরা সম্পদের হিসাব দেবে, প্রথমে 1 বছর দিল, আর কেউ দেয় না, সব লক করে রাখছে। ইলেকশন কমিশন থেকে আমরা কিছু কিছু পেতাম, কারো 500 গুণ, কারো 2300 গুণ, কারো 2000 গুণ বেড়েছে। তারপরে আর আমরা জানতে পারি না কিন্তু কার কি বেড়েছে না বেড়েছে। সরকারি কর্মকর্তা যারা সুবিধাভোগী, যারা বাংলাদেশে দানবীয় পরিবেশ সৃষ্টি করেছে আওয়ামী লীগের ক্ষমতায় রাখবার জন্যে, যারা মানবাধিকার বিবর্জিত কাজ করেছে, স্যাংশন কেসে, তাদের চাকরি থাকবার সময় আমরা দেখিনি। এখন আমরা দেখছি তাদের বিশাল বিত্ত বৈভবের যে একটা, কেউ কেউ বলছেন। আচ্ছা, আমি এটি বিরতিতে যাবো, তার আগে ছোট্ট একটি প্রশ্ন আপনাকে করি। সেটা হচ্ছে, আপনারা বলেছেন যে ভারত অর্থাৎ আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছেন, নানা রকম বিদেশিদের কথা বলছি, কিন্তু আপনারা একটি বাংলাদেশের বৃহত্তর দল হয়ে জনগণের শক্তিতে কেন বিশ্বাস করতে পারছেন না, বা আপনারা কেন এই ধরনের, যদি হয়েই থাকবে তাহলে কেন সেই ধরনের আন্দোলন করতে পারছেন না? এই প্রসঙ্গে আপনি বলবেন একটি বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আলোচনার বিষয়, রাজনীতিতে আবারও ডোনাল্ড লু। দর্শক, আওয়ার ডেমোক্রেসিতে আমরা আবার আলোচনা ফিরে আসছি। জনাব শহীদুল ইসলাম খান বাবুল, আপনি কি বলেন, যে প্রশ্ন আপনাকে করেছিলাম যে আপনি বড় দল হিসেবে তাহলে কেন বিদেশ নির্ভরতার একটি ইঙ্গিত আমরা লক্ষ্য করছি, আপনাদের ভিতরে আওয়ামী লীগের ভিতরে? শোনেন, না 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 না, আমাদের বিদেশ টিদেশ কোনো নির্ভরতা নাই। আমরা বাংলাদেশের মানুষের উপর ভরসা করছি, তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করছি। এই চেষ্টা করতে যেয়ে আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে, অনেক মূল্য দিতে। 15 বছর, 17 বছর, তার আগে 2 বছর আরও জটিল, যে 111-এর আওয়ামী লীগের ফসল। 17 বছর একটা রাজনৈতিক দল আমরা রাজপথে চেষ্টা করছি, লড়াই করছি। এর জন্য আমার ডান থেকে বাম থেকে আমার অসংখ্য সহযোদ্ধা গুম হয়ে গেছে। এরকম ঘটনা, তাদের সন্তানের দিকে আমরা তাকাতে পারিনি। 1 লক্ষের উপরে মামলা। আমার মহাসচিব কতবার জেলে গেছে। আমার দলের শীর্ষ নেত্রী, যিনি দীর্ঘদিন চরম অসুস্থতা নিয়ে একটা জীবন মৃত্যু সিদ্ধ করে লড়াই করছেন, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দীর্ঘদিন 15 বছর নির্বাসনে। আমার লক্ষ লক্ষ নেতাকর্মী পঙ্গু, ঘর ছাড়া, বাড়ি ছাড়া। সেই জন্য বলি যে একটা রাষ্ট্রযন্ত্র যদি ফ্যাসিস্ট হয়ে যায়, যার হাতে মারণাস্ত্র আছে, বাহিনী আছে, তাদেরকে লেলিয়ে দেয়, তখন তার বিরুদ্ধে লড়াই করা আর স্বাভাবিক একটা সরকারের বিরুদ্ধে লড়াই করা তুমুল পার্থক্য রয়েছে। বিএনপি, আমরা বলি এই সময় জনগণকে আপনাদের সঙ্গে নেই, আমি শেষ করি না, সেটা না। জনগণ আমাদের সাথে যে আছে, আপনি দেখেননি গতকাল একটা নির্বাচন হলো, পরশুদিন কোথায় কোন নির্বাচন, আমার কাছে অসংখ্য, যে ভোট কেন্দ্রে সব আছে, ভোটার নাই, 3 ঘন্টা আছে 7 ভোটার, অসংখ্য দেখছি আমরা, রান্না করে খাইতেছে আপনার আনসার বাহিনী। সেখানে ভোটের যে চিত্র, এবং দিন শেষে রাত্রে আওয়ামী লীগের একটা উইং আছে,
নির্বাচন কমিশন লীগ তারা ঠিক যথারীতি 30% ঘোষণা করে দিয়েছেন। আবার বলে নির্লজ্জের মতো যে মানুষ যে তাদের সাথে নাই। নিশ্চয়ই এই নির্বাচন, বাংলাদেশের নির্বাচন কখনো এরকম ছিল আপনারা তো দেখেছেন। মানুষ এখানে উৎসবের সাথে আমেজের সাথে ভোট দিত, নানান মানে ঢঙে নানানভাবে ভোর হলে মানুষ চলে যেত। সেই নির্বাচনকে মানুষ থুতু দিয়েছে, সেই নির্বাচনকে মানুষ বর্জন করেছে। 2% ভোটকে 5% ভোটকে সন্ধ্যাবেলা আপনি 30% করছেন, ধরে নেই যদি 30%টা হয়। আওয়ামী লীগের এই মিথ্যা বয়ান নির্বাচন কমিশন লীগের, সেটাও যদি ধরে নেই, তাও তো মানুষ বর্জন করছে। 2 ভাগের বেশি মানুষ এই নির্বাচনকে না বলে দিয়েছে। তারপর আপনি কিভাবে বলবেন আওয়ামী লীগের সাথে মানুষ আছে? কিভাবে আপনি বলবেন? তবে হ্যাঁ, মানুষকে ভয় দেখিয়ে রাখা হচ্ছে। সকল মানুষ সবসময় রাজপথে যে সচেতন প্রতিবাদ করবে এই দানবীয় একটা শক্তির বিরুদ্ধে ভাই, সেটা হয় না। এর মানে প্রমাণ করে না আপনাদের ভাষায় কোট আনকোট দানবীয় শক্তির বৃদ্ধি তো মাছ আফসার ব্যর্থ হয়েছেন কিনা? এর মানে এত সংকটের কথা বলছেন, না আমরা ব্যর্থ হইনি। আমরা শোনেন, আমাদের লড়াই জারি আছে। আপনি আমাদের লড়াইয়ের সাথে আসেন, আপনার জন্য আমরা লড়ছি, আপনার ভোটের অধিকারের জন্য। আপনি এই যে জিনিসপত্র নিয়ে কথা বলছিলেন, দ্রব্যমূল্য হু হু করে বাড়ছে, মানে মানুষের ক্রয় সেবার মধ্যে চলে গেছে। বিবিএস বলছে, সরকারি সংস্থা যাদের বয়ান বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, তারাই বলছে যে 4.5 কোটি মানুষ ঋণ করে খাবার কিনছে। ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে 37%-এর বেশি মানুষ ঋণ করছে। আপনার শ্রীলঙ্কার মিরর পত্রিকা একটা নিউজ আমি দেখছিলাম গতকাল, তারা বলছে তাদের চা বাগানের শ্রমিকদের যে মূল্য 1700 রুপি, সেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেউলিয়া রাষ্ট্র 650 টাকা। আর আমার শ্রমিক যারা হাড় ভাঙা পরিশ্রম করে অনশন করবার পরে তার বেতন 170 টাকা। আপনি কি করবেন 170 টাকা দিয়ে? কিভাবে আপনার জীবিকা চলবে? এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? আর একটা অংশ, বিশাল অংশ, যাদের কোনো জবাবদিহিতা করতে হয় না, যাদের পিছনে দুদক ঘুরে না, যাদের পিছনে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যায় না, তাদের বিলেতে বিশাল বিশাল সম্পত্তি হচ্ছে, 250-300 সম্পত্তির কথা শুনি। এই যে বেনজির সাহেবরা, কি দম্ভ, কি অহমিকা! বিএনপি পাইলে গুড়িয়ে দিতে হবে, মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এবং তার আমলে যত গুম হয়েছে, এবং উনি বলছেন সংবাদ সম্মেলন করে একদিন ফেসবুকে যে ওনার স্ত্রী সন্তানের প্রাইভেসি ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু উনি যে শত শত মায়ের বুক খালি করেছেন, সেগুলা তখন তাদের মায়ের, তাদের সন্তানদের জন্য তাদের পুরে না, তাদের অধিকার ক্ষুণ্ণ হয় না। এটা হলো প্রকৃতির বিচার। আমি বলি আওয়ামী লীগ, আপনি যেটা বলছেন আওয়ামী লীগ কিভাবে ক্ষমতায় আছে, আওয়ামী লীগ ক্ষমতায় আছে মারণাস্ত্রের জোরে। একটা রাষ্ট্রযন্ত্র ফ্যাসিবাদী হইলে বহু ক্ষমতা এরকম ছিল ইতিহাসে, কিন্তু এটাই শেষ কথা না। আপনি হোসনি মুবারক বলেন, আপনি নরিয়াগা বলেন, সাসিসকু বলেন, গাদ্দাফি বলেন, যাই বলেন, পৃথিবীতে স্বৈর শাসক এসেছে, অন্ধকার সময় এসেছে, কিন্তু সেটা পার্মানেন্টের ভাববার কোনো সময় নেই। আমরা লড়াই করছি, আমরা লড়াই থেকে পালিয়ে যাই নাই। এর জন্য অনেক দম লাগে বিএনপি করতে, আমি বলি অনেক মূল্য দিতে, অনেক কলিজা লাগে, অনেক সাহস লাগে। সেই জন্য বিএনপি যারা করে তাদেরকে আপনি স্যালুট দেন, ধন্যবাদ দেন যে তোমরা আসো, আমরা লড়াই করব, আমরা বিজয় হব। গতকাল হয়নি, আগামীকাল হবো ইনশাল্লাহ, এটা আমাদের অঙ্গীকার। ধন্যবাদ। রেজাউল কবির কাউসার, আপনি কি বলবেন? না, বাবুল, শহীদুল ইসলাম খান বাবুল, আমরা ইদানিং যে টকশোগুলি করি, এখানে বিএনপির প্রধান আলোচনা, প্রধান তৃপ্তির ডেকুর একটাই, জনগণ ভোট কেন্দ্রে আসছে না। এটা কমন ডায়লগ। দেখুন, জাতীয় সংসদ নির্বাচন ওনারা বলেছেন 42% ভোট পড়েছে, বাকিরা আসে নাই। উপজেলা নির্বাচনের প্রথম ধাপ হয়েছে, এখানে 38 থেকে 42% ভোট পড়েছে, এখানে ওনারা বলছেন ভোটাররা আসে নাই। এতে বিএনপির পুলকিত হওয়ার কি আছে? হ্যাঁ, ওনারা তো লিফলেট বিতরণ করছেন, সাংগঠনিক প্রোগ্রাম করাচ্ছেন, ভোটাররা যেন না আসে। দেখুন, আমাদের সংবিধানে মৌলিক অধিকার প্রত্যেক নাগরিকের প্রত্যেকে ভোট কেন্দ্রে যাওয়ার, ওনারা কিন্তু বাধা দিতে পারেন না। আমরা যেটা বলতে চাই, জাতীয় সংসদ নির্বাচন বলেন, স্থানীয় সরকার নির্বাচন বলেন, নির্বাচনগুলি অবাধ সুষ্ঠু হচ্ছে কিনা, অংশগ্রহণ হচ্ছে কিনা, প্রতিদ্বন্দ্বিমূলক হচ্ছে কিনা, তেমন কোনো গোলযোগ বা ইয়ে হচ্ছে কিনা, এটা হলো বিষয়। দেখেন, এই স্থানীয় সরকার উপজেলা পরিষদ নির্বাচনের আগে আমরা শুনেছি সারা দেশে ব্যাপক দাঙ্গা হাঙ্গামা হবে। 139টা উপজেলা নির্বাচন হয়েছে, 13টা ভোট কেন্দ্র স্থগিত হয়েছে। তার মানে কি? এবং আজকাল তো সামাজিক মাধ্যম, প্রিন্ট মিডিয়া, সব খবরই আপডেট চলে আসে, হয় নাই। হ্যাঁ, আপনারা তো ভোটারদেরকে বাধা দিয়েছেন, তারপরও যারা এসছেন তারা কি কোনো প্রার্থীর অভিযোগ করেছেন? দেখেন, যেহেতু আইন আছে, দলীয় প্রতীকে নির্বাচন হবে, আমাদের দলীয় সিদ্ধান্তে আমরা সে মনোনয়ন দেই নাই। প্রার্থী সংখ্যা বেড়েছে, কিছু কিছু দল দলীয় প্রার্থীরা করছে, অর্থাৎ গড়ে 4 থেকে 6 জন প্রার্থী কিন্তু একটা আসনে আছেন। এবং
গত 19 দিন আমরা দেখেছি নির্বাচন করছে এবং পর্যায়ক্রমে যেটা চলছে, যেহেতু তৃতীয় ধাপ সবই বাছাই হয়েছে, প্রার্থী চূড়ান্ত হয়েছে, ওনারা এটাকে দেখছেন ভোটাররা আসে কিনা। স্পষ্ট করে বলতে পারি, ওনারা এই টকশোতে বা বক্তৃতা যেই কথা বলেন, ওনাদের লক্ষ লক্ষ নেতা কর্মী মানে মামলার আসামি, এই লক্ষ লক্ষ লোক যদি থাকতো, কর্মী থাকতো, ভোট কেন্দ্রে দাঁড়াতো, জাতীয় সংসদ নির্বাচন করতো। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে 300 আসনে 40,000 42,000 ভোট কেন্দ্রে 2,16,000 বুথে একজন করে প্রার্থীর পক্ষে কর্মী দিতে হবে, এটা কিন্তু বলেন না। দেখেন আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক ওদের কারের কথা বলেছেন, উনি কিন্তু একটা চ্যালেঞ্জ দিয়েছেন, আপনাদের কোন জেলায় কোন মামলায় কতজন আসামি আমরা রিপোর্ট দেন, মায়া কান্না কাটছেন কেন? 21 বছর তো আমরা রাস্তায় ছিলাম, আমরা তো মামলার আসামি ছিলাম, আমরা তো সন্ত্রাস দমন আইনের, আমি তো ব্যক্তিগতভাবে সন্ত্রাস দমন আইনের আসামি ছিলাম, যেই মামলায় 3 মাস কোনো বেল হবে না, হাইকোর্টে বেল দিতে পারবে না, এই আইন করেছিলেন না আপনারা? এটা নিয়ে তো অনুকম্পা নেওয়ার কিছু নাই। আন্দোলন দিচ্ছেন, কর্মসূচি দিচ্ছেন, জনগণ জনসম্পৃক্ততা নাই, জনগণ সেটা নিচ্ছে না, আন্দোলনে সফল হচ্ছেন না, এবং এই বই নির্বাচনে আসছেন না। নির্বাচনে না আসলে নির্বাচনকে বিতর্কিত করার ফর্মুলা দিচ্ছেন। আপনারা কি চান না 5 বছর পর নির্বাচন হোক, ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার নির্বাচন হোক? কিন্তু নির্বাচন আসলেই তো বলেন নির্বাচন করতে দেবেন না, পরিবেশ নাই। এই যে যেটা দিয়ে শুরু করেছিলেন, তাদেরকে কারা বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিল? কেন তারা তখন পুলকিত ছিল যে ওনারা আসলেই নির্বাচন যথাসময় হবে না, ওনারা একটা প্রেসক্রিপশন দিয়ে যাবে 1-2 বছর পরে নির্বাচন হবে? ইজ ইট পসিবল? বা এটা হয়েছে? হয় নাই। এখন উনি আসছেন। দেখেন বাংলাদেশ এখন বিভিন্ন কারণে একটা আলোচিত সমালোচিত রাষ্ট্র, স্বীকার করতে হবে। যে কোনো সূচকে তার সূচক এগিয়ে যাচ্ছে। ইনারা আসছেন সব শেয়ার করতে, কিন্তু দেখেন কতগুলি শাখা প্রশাখা কথা বলে ফেললেন, এটা হইতে পারে, ওইটা হইতে পারে, আলটিমেট তো কিছুই হবে না। হ্যাঁ, সরকারকে আপনারা বিব্রত করতে চান, সরকারকে ফেলে দিতে চান না, এই সরকার চান না। একটু ওয়েট করেন, 28 সাল 29 সাল পর্যন্ত একটা নির্বাচন হবে, সে নির্বাচনে আসেন। এই জন্য আপনার বিএনপির আন্দোলনে কি আপনারা আতঙ্কিত থাকেন? বা দেখুন, আওয়ামী লীগ আন্দোলন কাকে বলে, কত প্রকার, কি কি আমরা গর্ব করে বলতে। তাহলে এই যে বিএনপি প্রোগ্রাম থ্রো করার সঙ্গে সঙ্গে যে আপনারা শান্তি সমাবেশ করেন, কারণটা কি? না দেখুন, এটা কেউ বলেন পাল্টা পাল্টে, আমি বলবো পাশাপাশি। হ্যাঁ, বিএনপি কিন্তু আপনি 28 অক্টোবর কি দেখলেন? 28 অক্টোবর যে ঘটনা করলেন, এটার সাথে কি আওয়ামী লীগের বা বিএনপির আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের কোনো দ্বন্দ্ব দেখেছেন? কোথাও কোনো সংঘর্ষ দেখেছেন? এটা কিন্তু বিএনপি করেছেন এই মাঠ থেকে সরে যাওয়ার জন্য। এবং এটাও লক্ষ্য করে দেখেছেন 3 মাস কিন্তু ওনারা রাজপথ বলেন, উপজেলা পথ বলেন, জেলা কোথাও তাদের উপস্থিতি ছিল না। কারণ এই কাজটা বুঝতে পেরে আসলে কিন্তু এটা গভীর ওনাদের ষড়যন্ত্র, নির্বাচন থেকে কেটে পড়া যায়। কারণ আমাদের একটা ধারণা ছিল কিন্তু বিএনপি নির্বাচনে আসবে, যেহেতু সারা দেশে সমাবেশ মহাসমাবেশ করেছেন। কিন্তু ওই যে সিদ্ধান্ত দেওয়ার সুইচ তো টেমস নদীর পারে, যেহেতু উনি নির্বাচন করতে পারবেন না, 100 সিট পাইলে কি হবে, যদি বিরোধী দল নেতা কি হবে? আপনার মনে আছে এর আগের নির্বাচনে মির্জা ফখরুল সাহেব পাশ করেছিলেন, শপথ নিতে দিলেন না। সিদ্ধান্তটা কি মির্জা ফখরুল সাহেবের? নো, নিশ্চয়ই ওইখানকার সিদ্ধান্ত। এই যে বিষয়গুলো, এটা বুঝতে হবে। আপনাদের ব্যর্থতা আওয়ামী লীগের উপর চাপাবেন, সরকারের উপর চাপাবেন, এটা তো হতে পারে না। আপনাদের যদি কর্মীদের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর কথা শুনি, সে অবস্থান থাকে, তাহলে তো আওয়ামী লীগের নির্বাচনে ফেস করেন। আরো তো 4 দফার, আপনি বলতে চাইছেন যে তাদের যে জনসমর্থনটা ভিত্তিতে নেই, সাংগঠনিক অবস্থা এবং সাংগঠনিক একটা ভিত লাগবে। আপনি কার সাথে করবেন? আওয়ামী লীগের সাথে। এটা তো আপনাদের অর্থাৎ সাধারণ সম্পাদক বলেই থাকেন, নানা রকম উপদেশ দিয়ে থাকেন বিএনপিকে। তাহলে সেটি না, আমরা বলি কি এই পথে আসেন, আন্দোলন তো অনেক করেছেন, এবার নির্বাচনের পথে আসেন, এবং এই জন্য ধন্যবাদ। ইউ হ্যাভ টু ওয়েট 4 ইয়ার্স। ধন্যবাদ। আবারও আসবো। রেজাউল ইসলাম ভূঁইয়া, আপনার কি বক্তব্য আছে প্রসঙ্গে? অনেকগুলো আলোচনা করলেন দুইজন, এর মধ্যে ভারত ক্ষমতা নেওয়া না নেওয়ার ব্যাপারেও কথা হয়েছে। ভারত ক্ষমতায় নিয়ে যায় কি যায় না জানি না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 2001 সালের বক্তব্য যদি শুনেন, তাহলে দেখবেন যে উনি বলেছেন যে গ্যাস না দেওয়ার কারণে র এবং সিআইডি সিআইএ আমাকে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেয়নি। তবে ওনার বক্তব্য এটা কিন্তু প্রমাণিত যে ক্ষমতায় না আসার ব্যাপারও আছে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলছে, আওয়ামী লীগের সভানেত্রী বলছে, এটা তো করার কোনো পথ নেই।
তো আমরা এই ব্যাপারটা আপনি বলছিলেন দুর্নীতি কেন জনপ্রতিনিধিরা করে বা কিভাবে এত গুণ বাড়ে, এইটা আমার যে ব্যক্তিগত এটা 111 পরে একটা ট্রুথ কমিশন হয়েছে, মনে আছে কিনা আপনাদের? ট্রুথ কমিশনে শুধু উপরের লোকগুলা একটু ছিল, পরে যদিও ওনাদের বিরুদ্ধে অনেক সতর্ক আসছে, কিন্তু ট্রুথ কমিশন যে হয় তখন ওনার একটা ছিল যে ওনারা খুব সৎ এবং ব্যাপারে করছে। আমি দেখলাম যে দলে দলে লোক গিয়া প্রায় 2700 কতজন, আমার সঠিক পরিসংখ্যানটা মনে নেই, গিয়া বলছে আমরা দুর্নীতি করছি, এত টাকা কামাইছি, এই টাকাটা জমা দিলাম। এবং কিছুদিন অফিস আদালতে কোনো প্রকারই হয়নি। উপরের জায়গাটা যদি একদম স্ট্রিক্ট হয়, আমি কাউরে অসৎ বা ইয়ার কথা বলবো, কিন্তু একদম স্ট্রিক্ট হয়, তাহলে নিচের লেভেলটা অটোমেটিকই এরকম ট্রুথ কমিশন যেরকম সোজা হয়েছিল এই সোজা হয়, তাহলে আর 1000 গুণ বাড়ার কোনো পথ নেই। 1000 গুণের ব্যাপারটা তো শুধু যারা ইলেকশন করছে তাদের ক্ষেত্রে আসছে, ইলেকশন করে না এরকম তো লক্ষ লক্ষ হাজার হাজার লোক আছে যেগুলা মানে ইয়ার সামনে আসে নাই, মানে জনগণের সামনে তাদের সম্পদ বৃদ্ধির হার কত গুণ বেড়েছে এটা আসে নাই। এই যে আপনি সর্বশেষ বলুন যে কোন দিকে যাবে বাংলাদেশের রাজনীতির সামনে, অর্থাৎ এই যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, আপনি কি মনে করেন? খুব বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে জানি না, জনগণ কিন্তু খুব দুর্দশার মধ্যে আছে। আজকে যদি আপনি টিভির সংবাদগুলো দেখেন, বাজার পর্যালোচনা, তাহলে দেখবেন এলাচি 500 টাকা কেজিতে বাইরে আছে, ঈদ কিন্তু আর 1 মাস 1.5 মাস পরে। দারুচিনি বাড়ছে হলো 200 টাকা, ডিম বাড়ছে ডর্জনে 20 টাকা। মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা আছে। এই অবস্থার মধ্যে কোন দিকে যাবে জোয়ার নেই না, আপনারা সংসদ বিরোধী দল জোয়ার বাটার দেশ, কখন প্রতিক্রিয়া হবে এটা বলা খুব মুশকিল। 21 বছরে কিন্তু ইয়ারা কি জানে কয় কাউসার ভাইরা কোনো প্রতিক্রিয়া আনতে পারে না, ওনাদের মতোই ছিল তখন অবস্থা। কিন্তু যখন প্রতিক্রিয়া শুরু হয়েছে তখন কিন্তু অটোমেটিক ইস্যু হয়েছে। কখন হবে জোয়ার বাটার দেশে এটা বলা মুশকিল, একটা ইস্যু তো হইতে পারে। আপনাকে করেছি যে বলুন বলুন, সুযোগ নেই বলুন। এই যে আওয়ামী লীগ বলতেছে না ওরা 21 বছর ক্ষমতার বাইরে ছিল, এখন বাহাদুরি ক্ষমতার, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজেপি দিয়ে, ওরাই বলে যে কিসের আওয়ামী লীগ, আমরাই তো ক্ষমতায় এনেছি, এটা ওপেন সিক্রেট, আমরা ক্ষমতায় রেখেছি। যারা রেখেছে তখন এই জন্য বেনজিরের টিকিট স্পর্শ করার ক্ষমতা নেই। একটা অনৈতিক শাসন, একটা জবাবদিহিতাহীনতা শাসন, একটা গণতন্ত্রহীন শাসনের কুফল যে কত মারাত্মক হতে পারে যে সেখানে রাজনীতিবিদদের কোনো স্থান নাই। এই যে এই পার্টিতে কাউসার ভাইয়ের কি অবস্থান আছে আপনি বলেন না, না আমি শেষ করে দিই। আওয়ামী লীগ আজকে একটা আদর্শহীন রাজনৈতিক দল। আপনি বলেন যে বিএনপির সাথে লোক নাই, এটা মিন করে না যে বিএনপি, দেখেন বিএনপি যদি আন্দোলনের ডাক দেয়, কর্মসূচির ডাক দেয়, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক কেন আসে? বিএনপি কর্মসূচি লিফলেট বিতরণে বিএনপি নির্বাচন প্রতিহত করে। আমি শেষ করে দিই। আমি যেটা বলবো, এই যে দুর্নীতির কথা আপনি বলছিলেন না, এই দুর্নীতি রাষ্ট্র কর্তৃক পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। একটা দুর্নীতিবাজ কে আইনের আওতা না, দুদক, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে পাচার করলো, কিন্তু কোনো ফল না। এরা বিএনপির পিছনে লেগে থাকে। আর শেষ কথা, ওই কাউসার ভাই বললো ওনাদের নামে মামলা হয়েছে, আমি কোড আনকোড বলি যে বিএনপির মহাসচিব মির্জা আলমগীর কতবার জেলে গেছে আওয়ামী লীগের শাসন আমলে, আমার চেয়ারম্যান জেলে, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে। আওয়ামী লীগের মহাসচিব আব্দুল জলিল একবার জেলে গিয়েছেন, ট্রাম্প কার্ড ঘোষণা করেছিলেন, আওয়ামী লীগের সভানেত্রী জেলে গিয়েছেন। বলুন আপনি, দেখুন অনেক দুর্নীতির কথা বলেছেন, আমরা বলবো কি 30 সেকেন্ডে বলতে হবে আপনাকে। দুর্নীতি দমন কমিশন শক্তিশালী, আমাদের অনেক নেতা এমপি অনেককে কিন্তু দুর্নীতি কমিশন যেতে হয়েছে, কিন্তু সাজা কি হয়েছে না, প্রসেসে আছে, অনেকের সাজা হয়েছে, কিন্তু একটা প্রসেসে যেতে হয়েছে। তো আব্দুল হাই বাচ্চু যাদের নাম বললেন ওরাও তো হাইকোর্ট অলরেডি একটা রুল দিয়েছে, তাদেরকে কিন্তু এই প্রক্রিয়া আসতে হচ্ছে। এই সরকার কিন্তু অনেকের বিষয়টি তদন্ত না করবার জন্য কিন্তু কোর্ট রায় দিয়েছে, এটা ঠিক না বলবো না, কিন্তু জনগণের মধ্যে একটা কথা আছে যে ওই দুদুকে ডাকা হয় কিছু লোককে, তাদেরকে সাদা সার্টিফিকেট দেওয়ার জন্য, করে নাই সেই সার্টিফিকেট দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আওয়ার ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি। জানিয়ে রাখছি, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি শুক্র থেকে রবিবার রাত 11টা 20 সরাসরি সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।